আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচনে কারচুপি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যবস্থা নেবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে না থাকায় ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে আওয়ামী লীগ। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে দেশটির মন্ত্রীরা। উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আহ্বান মির্জা ফখরুলের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। আগামী সপ্তাহে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, হতাশ ট্রাম্প। অস্ত্রবিরতির প্রস্তাব নতুন চাল মনে করছে তেহরান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে কারচুপি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আর সেভাবে কর্মসূচি পালন করতে পারছে না। ধীরে ধীরে তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 3টি জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। দিনের ভোট রাতে কিংবা জোর করে ব্যালটে সিল দেওয়ার ঘটনা ঘটে। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও তারা ছিল অনেকটা দর্শকের ভূমিকায়। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে। ওই নির্বাচন যাতে সব ক্ষেত্রে সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যই কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। এতে সমস্যা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্টো তিনি মনে করছেন তাদের অবস্থান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে জুতাপেটাকারীকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে। এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরো তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি দাবি করেন মব ভায়োলেন্স আগের চেয়ে কমেছে। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদালতের আদেশে জামায়াতকে নিবন্ধন দেওয়ার কথা বলা হয়। এতে আর উল্লেখ করা হয়, নিবন্ধন বাতিলের বিষয় নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের প্রজ্ঞাপনটি বাতিল করে দলীয় প্রতীক সহ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করা হলো। 2008 সালে দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। শেখ হাসিনার সরকারের আমলে হাইকোর্টের রায় 2018 সালের দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এর আগে 2016 সালে সুপ্রিম কোর্টের প্রশাসনিক আদেশে দলটির প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করেছিল নির্বাচন কমিশন।
বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আমি আইনজীবী হিসেবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দফতরের সাংবাদিকদের তিনি আরো বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে হেনস্থাকারী হানিফকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। ওই ঘটনায় মামলা করে এখন পর্যন্ত মব সৃষ্টিকারী ২০ জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতের আধারে বাসাবাড়িতে হামলা চালিয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। ইভেন আমার অফিসাররাও ১-২টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের আতঙ্কগ্রস্ত না হয়ে অভিযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। না, আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। মোহাম্মদপুরে আপনারা খবর নিয়ে দেখেন, এটা আদাবর থানায় আমরা দেখেন আমরা মামলা নিচ্ছি, আমরা মামলা নিয়ে অ্যারেস্ট করছি, অভিযান চালাইছি। এরকম কোনো ঘটনা থাকলে আপনারা জানাবেন, আমি ব্যবস্থা নেব। বলেন, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না। আন্দোলনের নামে কেউ যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। আমি সকল পলিটিক্যাল পার্টির এই নেতৃবৃন্দকেও আমার অফিসে, তাদের প্রতিনিধিকে আমার অফিসে দাওয়াত দিব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ধরনের দুর্ভোগ মব জাস্টিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দলে কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিচার ও সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে প্রহসনের জাতীয় নির্বাচনের সাথে জড়িত প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, মব জাস্টিসের মাধ্যমে নয়। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। আদালতের প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারা হবে, জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিঁচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। নির্বাচিত সরকার ছাড়া দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রাজধানীর উত্তরায় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয়
মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। এদিকে পতিত স্বৈরাচারের দোসররা কোনোভাবেই যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, এটা আমাদের নির্বাচনের একটা সূচনা। এটা হলে আমরা যেন নির্বাচনটাকে গ্রহণ করতে পারি। রাজধানীর খিলগাঁয়ে থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। চীন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীরা। সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। চীন সফরের দ্বিতীয় দিনে আজ পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা। পরে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথে বৈঠক করেন প্রতিনিধি দলটি। চীনা মন্ত্রীরা জানান, বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা। এ সময় বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করা সহ আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বাড়াতে চীনের সহায়তা চান মির্জা ফখরুল। 5 দিনের সফরে গত রোববার চীন গেছে বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দলটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের খরচে শেখ হাসিনা সহ পলাতক 2 জনের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের পর 1 জুলাই আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ঠিক করেন আদালত। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্টে সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও। পলাতক আসামি শেখ হাসিনা ও কামালকে 24 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত 17 জুন পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশন জানায়, প্রকাশিত ওই বিজ্ঞপ্তির পর সাড়া দেননি 2 আসামি। এ সময় তাদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের নির্দেশ দিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন, তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। কোন ভিত্তিতে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয় তা ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটরের বিশেষ আইনি পরামর্শক। Will have to meet certain criteria, will have to have sufficient experience and be in a position to properly and independently represent any accused before this tribunal. But that is a matter for the judges, is not a matter for the prosecution. এদিন আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশন 1 সপ্তাহ সময় চাইলে 2 জুলাই দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে গুমের মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরো 2 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে গুগল পের আনুষ্ঠানিক উদ্বোধন করে গভর্নর জানান, নতুন করে টাকার অবমূল্যায়ন হতে দেওয়া হবে না। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বাংলাদেশস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। শারফুল আলমের রিপোর্ট। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের আর্থিক ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। Google Pay will bring many people from the freelancers
living in Jinaida, freelancers living in Chapainababganj, they will be using it. They are this generation who will use it more. রাজধানীর একটি হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ইতিমধ্যে 20টি ব্যাংকের ঝুঁকি নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। আগামী মাসে আরো 60টি ব্যাংকের নিরীক্ষা শেষ হবে। কোনো অবস্থায় ব্যাংক খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না বলেও জানান গভর্নর। জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। আমরা সামনে IFRS 9 করতে যাচ্ছি। ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। এ সময় গভর্নর জানান, কোন অবস্থাতেই টাকার অবমূল্যায়ন হতে দেয়া হবে না। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। Elections next year, I would like to encourage the government and the private sector to work very closely together that make collaborations and investment like this possible. And going forward, if we can reduce corruption, if we can have a more fair, straightforward, predictable tax basis, if we can have a less confusing regulatory structure. শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। টানা প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর আনুষ্ঠানিকতা, সময় এবং শর্ত নিয়ে রয়েছে বিভ্রান্তি। ট্রাম্পের ঘোষণার পরও নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। তবে অস্ত্রবিরতি এই প্রস্তাবকে ট্রাম্পের নতুন চাল এবং অভিনব প্রতারণা বলে মনে করছে তেহরান। দুদেশের বিপরীতমুখী এমন অবস্থানে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যেই কথা সেই কাজ। সোমবার রাতে একযোগে সিরিয়া, কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। এরপরই নড়ে চড়ে বসে আমেরিকা। কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উল্লেখ করে ইরানকে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইসরায়েল ইরান উভয় পক্ষ সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। Israel and Iran had agreed to a ceasefire to be phased in. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের 24 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে, তবে ইরান ও ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী উল্টো ইরানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে IDF। মঙ্গলবার সকাল থেকেই আমরা যুদ্ধবিরতি কার্যকর করেছি। আমাদের অপারেশন রাইজিং লায়নের উদ্দেশ্য সফল হয়েছে, তবে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে হামলা করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে একমত হওয়ার খবর প্রকাশ করেছে। 1 ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেছেন, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের দেশের উপর চাপানো যুদ্ধের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নতুন প্রতারণা এবং আরেকটি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে ইরান। ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। ইসরায়েল যদি তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না। তবে ট্রাম্প যুদ্ধবিরতির নামে মিথ্যা রটিয়ে ইরানকে চাপ প্রয়োগের চেষ্টা করছেন।
তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেয়া। ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমরা মনে করি সংলাপ ও কূটনীতি যে কোনো উত্তেজনা কমাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইসরায়েল ইরানকে এটি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও মঙ্গলবার ভোরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন ৩ জন। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনীও। তবে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও ইরান ইসরায়েল তা না মানায় নিজের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I'm not happy that Israel is going out now. There was one rocket that I guess was fired overboard. It was after the time limit and it missed its target. তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আড়ালে নতুন কোনো মতলবের আশঙ্কা করছেন অনেকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে সাময়িক বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে বাংলাদেশের সাথে কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের মধ্যে বিমান চলাচল। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানাতে বলা হয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে সোমবার রাতে সাময়িকভাবে দেশগুলো বাণিজ্যিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। পরিবেশ বান্ধব শিল্পায়নে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবছর গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ঔষধ, শিপ ব্রেকিং ও বিল্ডিং সহ 30টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর মাঝে এই অ্যাওয়ার্ড তুলে দেন শ্রম ও শিল্প উপদেষ্টা। এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান নীতি নির্ধারকরা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। পরিবেশ বান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশের উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে পিএইচপি ফ্যামিলির অন্যতম প্রতিষ্ঠান পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দেওয়া হয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এবছর পিএইচপি সহ 30টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এ পুরস্কার। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ও পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কুর হাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড তুলে দেন সরকারের 2 উপদেষ্টা। এ সময় পিএইচপি ফ্যামিলিতে কর্মরত প্রত্যেককে কর্মকর্তা বা শ্রমিক নয়, নিজের পরিবারের সদস্য বলে সম্বোধন করেন চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। জানান, গুরুত্ব দেওয়া হয় শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও প্রশিক্ষণের উপর। মানুষের সুখ শান্তি, তাদের সম্পৃক্ততা, পরিবেশের ব্যাপার, তাদের ঠিকমতো সুখ সুবিধা দেখা, টাকা পয়সা দেখা, বোনাস দেখা, তাদের পরিবারের সুখ শান্তি, সন্তানদের লেখাপড়া, সার্বিক একটা মানুষের সমস্ত জীবন আমাকে দেখতে হবে, তাইলে এটা গ্রিনফিল্ড হবে। দেশে পরিবেশ বান্ধব শিল্পায়ন বাড়াতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান নীতি নির্ধারকরা। চেষ্টা করবেন যাতে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা যায়, বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে আংশিকও যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে। আমাদের উচিত প্রতিটি প্রতিষ্ঠানে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা যেখানে উৎপাদনের প্রতিটি ধাপে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা এবং পরিবেশ সচেতনতা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাওয়া অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ, মির্জাপুর টি ও কেডিএস টেক্সটাইল মিলস। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
বিমানে ঢাকা থেকে সরাসরি জাপানের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জাপান প্রবাসী বাংলাদেশিরা। শাহজালাল বিমানবন্দরের কাছে বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে জাপান প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে বলেন, লোকসানের অজুহাত দেখিয়ে 1 জুলাই থেকে ঢাকা টু নারিতা ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। কিছু কর্মকর্তার দুর্নীতির কারণে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছিল দাবি করে তা থেকে সরে আসতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়। সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনার প্রকোপ। চলতি মাসে কোভিড সংক্রমণে 6 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার বাড়তে থাকলে তা সামাল দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেই হাসপাতালগুলোতে। যন্ত্রপাতি অচল ও দক্ষ জনবল না থাকায় পূর্ণাঙ্গ আইসিইউ সেবা দিতে পারছে না জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2020 সালে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে। সেই সাথে সেবার মান বাড়াতে ধাপে ধাপে ভেন্টিলেটরের পাশাপাশি যুক্ত করা হয় আধুনিক 18টি আইসিইউ শয্যা। করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল আইসিইউর গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম। রোগী বাড়তে থাকলে তা সামাল দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালটির। এবছর আবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় সরঞ্জাম সচল করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির আইসিইউ কনসালটেন্ট। কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হচ্ছে করোনা চিকিৎসার প্রস্তুতি। হাই ফ্লো ন্যাচারাল ক্যানোলা যেটা, এটার মাধ্যমে আমরা 35 লিটার অক্সিজেন, 1 লিটার অক্সিজেনকে কনভার্ট করে আমরা 35 লিটার অক্সিজেন দিতে পারবো। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, ওরকম কোনো খারাপ রোগী আমাদের এখানে ওরকম আসার সম্ভাবনা খুবই কম। যদি লাগে ভেন্টিলেটর আমাদের পর্যাপ্ত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। সেই সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রীর দামে কারসাজি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারাও কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটাও ইনশাল্লাহ আছে। এদিকে করোনা প্রতিরোধে আবারও টিকা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া ফাইজারের প্রায় 80,000 টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তৃতীয় তারা ডোজগুলো নিচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। একসময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। রং বেরঙের দেশি বিদেশি নানা জাতের আমে ভরপুর খাগড়াছড়ির পাহাড়। আম আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। আগে পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের আবাদ করা হতো না, পাহাড়গুলো অনাবাদী হিসাবে পড়ে থাকত। কিন্তু প্রায় 1.5 দশক ধরে বদলে গেছে সেই চিত্র। পরিত্যক্ত টিলায় এখন হাজারো আম বাগান, প্রায় সব বাড়ির আঙ্গিনার গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়, তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, বেকার যুবকরা পেয়েছেন কর্মসংস্থান। আমার মতো অনেক বেকারই বর্তমানে মনে করেন বিভিন্ন বাগান লিজ নিচ্ছে, লিজ নিয়ে মোটামুটি আমের ব্যবসা করছে। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা, খুবই ভালো। আম্রপালি, বাড়িফোর, রাঙ্গুই, বেনানা আম ছাড়াও বিদেশি প্রজাতির মিয়াজাকি, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, কিউজাই, ব্যাকেস্টন, বুনাই কিং সহ 30 জাতের আমের আবাদ করা হচ্ছে খাগড়াছড়িতে। এসব রসালো ও সুস্বাদু আম স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশি আমি পরিচর্যা একই খরচ। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর 1.5 কোটি টাকার মতো বিক্রি আশা আছে। সরকারি হিসাবে খাগড়াছড়িতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। এবার 4,421 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার 50% এটা বাজারজাত হয়েছে, যে 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। ব্যবসায়ীদের অভিযোগ, আম পরিবহনের সময় সড়কে টোলের নামে চাঁদাবাজির শিকার হতে হয় তাদের। এটি বন্ধ করা গেলে পাহাড়ের আম ন্যায্য মূল্যে সারা দেশে সরবরাহ করা সম্ভব বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এবার আল আরাফ ইসলামী এবং অর্থ সংবাদ। আবারও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করল পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরির মর্যাদা পেয়েছে ওয়ালটন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন এবং উদ্ভাবনী কার্যক্রম বিবেচনায় রেখে ওয়ালটনকে পুরস্কার দেওয়া হয়। রাজধানীর আব্দুল গনি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। তার কাছ থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025-এর ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন শ্রম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্ভাবন, গল্প বলার শৈলী ও ডিজিটাল উৎকর্ষতাকে তুলে ধরতে ইস্পাহানি টি লিমিটেড ও ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করেছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড 2024। এ উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে এই উৎসবের এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, গত বছরের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে 29টি স্বতন্ত্র বিভাগে সম্মাননা দেয়া হবে। চলচ্চিত্র, নাটক ও সিরিজে ক্যাটাগরিতে 9টি বিভাগ, মিউজিকে 4টি, সমালোচকদের বিচারে 12টি বিভাগ, কন্টেন্ট নির্মাতাদের সম্মাননায় 3টি বিভাগ এবং সম্পূর্ণ দর্শক ভোটে নির্বাচিত একটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড। এতে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু। এছাড়া উপস্থিত ছিলেন টিকটকের দক্ষিণ এশিয়ার কন্টেন্ট অপারেশনস লিড উমাইস নবিদ এবং ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান। 28 জুনের মধ্যে দাবি আদায় না হলে আন্তর্জাতিক সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সকাল থেকে চলা কলম বিরতির পর দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান তারা। দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনেরও হুঁশিয়ারি দেন তারা। খাইরুল ইসলামের রিপোর্ট। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, ইতিমধ্যে জারি করা বদলির আদেশ বাতিল, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ জারি না করা সহ 4 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর অফিসের সামনে সংবাদ সম্মেলনে 6 রাজস্ব কর্মকর্তার বদলির আদেশে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আগামী 25-26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ধান বিভাগের সকল দপ্তরে, ঢাকা স্টোর ট্যাক্স, কাস্টমস ও ধান বিভাগের সকল দপ্তরের কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে। তারা বলেন, আন্দোলন বন্ধে এনবিআর চেয়ারম্যান নানা ধরনের হুমকি দিচ্ছেন। একটি সিন্ডিকেট গড়ে তুলে চেয়ারম্যান আন্দোলন দমানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খরচ। আমাদের মেধাবী অফিসার, যারা রাজস্ব যোদ্ধা, যারা এই আন্দোলনটিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এগিয়ে নিয়ে গিয়েছেন, তরুণ অফিসার হওয়া সত্ত্বেও বুকের সাহস নিয়ে এই 100 বছরের পুরনো প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন, তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। অন্যায়ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে একদিনের নোটিশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পায়তারা করেছে, একটা অর্ডার পাস করেছে। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। আদেশকে আমরা প্রত্যাখ্যান করব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে গুমের অভিযোগ আনল দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নিখোঁজ ছাত্র বেলাল হোসেনের পরিবার। 343 দিন নিখোঁজ থাকা বেলাল হোসেনের সন্ধান দাবিতে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। গেল বছরের 15 জুলাই হাটহাজারী মাদ্রাসা থেকে নিখোঁজ হবার 1 মাস পর পরিবারকে মোবাইলে নিজের অবস্থা জানার সক্ষম হয় বেলাল, কিন্তু এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত 15 জুলাই 2024 থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। 15 অক্টোবর 2024 চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। প্রথম দিকে র্যাব আশ্বস্ত করলেও পরে তারা অপারগতা প্রকাশ করেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ জানাই এবং অত্র মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই তিনি যেন আমার ভাইকে আমাদের কাছে যেন ফিরিয়ে দেন। আমার ছেলেরা আমার মুখে ফিরিয়ে দেন। বীর মুক্তিযোদ্ধা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আব্দুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মরহুমের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনা ও বিমান বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে বিমান বাহিনীর শাহীন কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবুল কালাম আজাদ গত 21 জুন ভারতের কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, 3 পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল কালাম আজাদ সামরিক বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদের বাবা। এবার খেলার খবর। কলম্বো টেস্ট দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। অন্যদিকে টাইগারদের হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার লক্ষ্যে শ্রীলঙ্কার। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিততে মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে বুধবার সকাল 10:30টায় শুরু হয় ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপরে খেলা 4টি সিরিজে জয় পায়নি টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সঙ্গে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। গল টেস্ট ড্র হলেও বহুদিন পর ছন্দে ফিরেছেন সিনিয়র ক্রিকেটাররা। প্রথম ইনিংসে মুশফিকের সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দলকে উদ্বুদ্ধ করেছে। অসুস্থতা শেষে কলম্বো টেস্টে মিরাজ ফেরায় দলের শক্তি বেড়েছে বলে আশাবাদী টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার উপস্থিতি ব্যাটে বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যে কাজ তা তো তাকে করতেই হবে, তবে অন্যদেরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। এদিকে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় শেষ ম্যাচটি শ্রীলঙ্কার কাছেও বেশ গুরুত্বপূর্ণ। তবে সাফল্য পেতে প্রথম ইনিংসে এগিয়ে থাকাও জরুরি বলে মনে করেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা। প্রথম ইনিংসে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম ইনিংসে বেশি রান করতে পারেন তবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যাবে এবং 20 উইকেট নিয়ে ম্যাচ জেতা সম্ভব। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার লক্ষ্য লঙ্কান সিংহদের। পরাগ আরমান, এটিএন বাংলা। খেলাধুলা ও শরীরচর্চাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রানের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ঢাকা শহরে অট্টালিকার ভিড়ে খেলার মাঠ হারিয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, খেলাধুলা ও শরীরচর্চা করতে না পারলে নানা ধরনের রোগ শরীরে বাসা বাঁধার সুযোগ পায়। এর আগে শিশু একাডেমিতে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে শোভাযাত্রাটি শিক্ষা ভবন 0 পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে পৌঁছায়। সেখানে বিশ্ব অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সেনাপ্রধান। পরে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব, বিভিন্ন অনুষ্ঠান আমরা করব, যার মাধ্যমে উদ্দেশ্য হবে এদেশের আপামর জনসাধারণকে এই ক্রীড়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা। তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
আগামী জাতীয় নির্বাচনে কারচুপি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে না থাকায় ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে আওয়ামী লীগ। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে দেশটির মন্ত্রীরা। উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আহ্বান মির্জা ফখরুলের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। আগামী সপ্তাহে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। হতাশ ট্রাম্প, অস্ত্রবিরতির প্রস্তাব নতুন চাল মনে করছে তেহরান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কমেন্ট শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।